অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস বুনো হাঁসের পালক। উপন্যাসটি আমি মোট 10টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই আপলোড করেছি, সেই পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। অরিন্দম অন্ধকারে দাঁড়িয়ে লোকটাকে দেখছিল। ভদ্রমহিলা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর কাঁধ নাচিয়ে চিৎকার করলো, আমি এসব পারবো না। মেয়ে ছেলের এত মেজাজ আমি সহ্য করি না। অরিন্দমের ইচ্ছে হলো এগিয়ে গিয়ে বলে, সেটাই তো করছেন মশাই, কিন্তু সে পা বাড়ালো না। লোকটার বয়স মধ্য 30-এ, স্বাস্থ্য ভালো। অবশ্য ঠান্ডা এড়াতে যে জ্যাকেটটা পরে আছে সেটা অনেকখানি আড়াল করে রেখেছে। এবার লোকটি এয়ারপোর্ট বিল্ডিং এর দিকে ফিরল। যে জায়গায় প্লেন ভেঙে পড়েছে সেই জায়গার হদিশ চাইছেন মহিলা একটা ব্রিফ কেসের জন্যে। হদিশ যারা দেবে তাদের মুখ খোলাবার কায়দা জানতে বলে গেলেন এই লোকটাকে। ব্রিফকেসে কি কাগজ ছিল তিনিই জানেন, কিন্তু ওই সুন্দরী মহিলার মতো আচরণ করতে হিম্মতের দরকার হয়। কিন্তু ব্রিফকেসের আশা ভদ্রমহিলা করছেন কি করে? অত ওপর থেকে পড়ার পর বস্তুটি তো পাউডার হয়ে যাবে। তখনই অরিন্দমের মনে পড়ল কানাডা থেকে উড়ে সমুদ্রে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার প্লেন কনিষ্কর কিছু জিনিসপত্র উদ্ধার করার পর একটি বিখ্যাত ব্যাগ কোম্পানি বিজ্ঞাপন দিয়েছিল এই বলে, তাদের তৈরি ব্যাগ কিছুতেই ভাঙে না, এমনকি বিমান ভেঙে পড়লেও নয়। লোকটিকে অনুসরণ করে অরিন্দম আবার এয়ারপোর্ট বিল্ডিং এ ঢুকল। ভিড় বাঁচিয়ে দাঁড়িয়ে পকেট থেকে কাঁপা হাতে সিগারেট বের করে ধরালো লোকটা। জনতা এখন প্রায় হতাশ হয়েই একটু একটু করে কমছে। একজন অফিসার দ্রুত বেরিয়ে এসেছিলেন। লোকটা তাকে দেখে হাত নাড়তেই ভদ্রলোক দাঁড়িয়ে গেলেন। লোকটা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, ডিউটি শেষ? হ্যাঁ, আজ তো এমার্জেন্সি ব্যাপার। আপনারা এখানে? মিসেস সেনকেও দেখলাম একটু আগে আপনার সঙ্গে। কেউ ছিল প্লেনে? অফিসারের গলা নামল। হ্যাঁ, মিস্টার সেন, লোকটা জবাব দিল। মাই গড, মিসেস সেন কোথায়? চারপাশে তাকালেন অফিসার। ওকে আমি ফিরে যেতে বললাম। ঠান্ডায় টেনশন নিয়ে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ হবে। তাছাড়া এখনো আশা আছে যখন তখন। উনি চলে গেছেন। হাই সি, কিন্তু এখানে আর অপেক্ষা করে কোনো লাভ নেই। লাভ নেই বলছেন? ইয়াস, একটু আগে খবর এসেছে ওটা সিকিমের বর্ডার পেরিয়ে ক্র্যাশ করেছে। কারণ ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা গোপন ঘাঁটিতে আমাদের পাইলটের শেষ মেসেজ ধরা পড়েছে। ওই পাহাড়ে ফোর্স ল্যান্ডিং অসম্ভব। অবশ্য এ কথা মিসেস সেনকে বলার দরকার নেই এখনই। না না, আফটার অল স্বামী বলে কথা। কিন্তু ঠিক কোন জায়গাটায় প্লেনটা ভেঙে পড়েছে তা যদি বলেন। মানে যদি আমাদের যেতে হয়, লোকটি অনুরোধ করলো। সেটা জানা গেলে তো এতক্ষণে রেস্কিউ পার্টি নেমে যেত। শয়ে শয়ে মাইল শুধু বরফ, যাওয়ার কোনো পথ নেই। কাল বিকেল নাগাদ ডিটেলস পেয়ে যাব। অফিসার এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ লোকটিকে ছুটে অফিসারের কাছে আবার পৌঁছতে দেখলো অরিন্দম। দূরত্ব বেশি থাকায় সংলাপ শুনতে পেল না কিছু, কিন্তু হাত পা নাড়ার পর লোকটা যখন অফিসারের সঙ্গে বায়ুদূতের স্টাফ কারে গিয়ে উঠল, তখন বোঝা গেল শহরে ফেরার ব্যবস্থা করে নিতে পেরেছে লোকটা। গাড়িতে উঠে বসা মাত্র ড্রাইভার ইঞ্জিন চালু করলো। দরজা খোলার সময় জ্বলা আলোয় ভেতরের মানুষগুলোকে অসহায় ভঙ্গিতে বসে থাকতে দেখেছিল অরিন্দম। বসন্ত না নড়ে জিজ্ঞাসা করলো, কালকের ফ্লাইট ছাড়ছে? হই যা। অরিন্দম পেছন ফিরে এয়ারপোর্টের আলো আবছা দেখল। কল্পনা জিজ্ঞাসা করলো, সে কি, আপনি গেলেন অথচ জিজ্ঞাসা করেননি? একদম ভুলে গিয়েছিলাম, আই এম সরি। নিজের ভুলের জন্য হাসলো অরিন্দম। অনন্ত বলল, এখানে তো কিছু হয়নি, প্লেনের টিকিট কাটা আছে যখন তখন। অরিন্দম রহস্য করে বলল, কিন্তু কল্পনা দেবী, যদি কালকের প্লেনটাও কোথাও ভেঙে পড়ে? কল্পনা বলল, খামোখা কুগাইছেন, দুর্ঘটনা ঘটনা নয়। সাবাস মেয়ে। অরিন্দম জানালায় চোখ রাখল। মেঘ জমছে আকাশে, অন্ধকার আরো ঘন হচ্ছে। প্লেনটা তাহলে ভেঙেই পড়েছে। ছবির আর কোনো আশা নেই।
চিন্তাটা মাথায় আসতেই শরীরে অস্বস্তি ফিরল। সে মুখ না ঘুরিয়ে বলল, বসন্তবাবু, এটা আপনার প্রথম ফিচার ছবি। আমি তো এই বেলায় এই পরিচালকের, ও বেলা সেই পরিচালকের ছবিতে কাজ করে যাচ্ছি। ঠিকই বলেছেন, ছবিগুলোর সঙ্গে আমার সম্পর্ক নিজের পার্টটুকু ঠিকঠাক করে আনা। আমি যে সিনে নেই, সেই সিনে কোন অভিনেতা আছেন তারও খোঁজ রাখি না। মেশিনের মতো হয়ে গেছি মশাই, ছবি করতে করতে। সবই ঠিক। আবার পয়সা না নিয়েও বন্ধুদের ছবিতে কাজ করে দিই তো। 3 মাস ধরে চুপচাপ সমস্ত কষ্ট সহ্য ও পরিশ্রমও করে যেতে পারি। আসলে কি জানেন, ছবির চরিত্রটা যদি ভালো লেগে যায়, তাহলে ছবিটার সঙ্গে ইনভলভমেন্ট তৈরিই হয়ে যায়। যেমন এই ছবির ক্ষেত্রে সেটা হয়েছে। একটানা সুন্দর গলায় অন্ধকার দেখতে দেখতে কথাগুলো বলছিল অরিন্দম। বসন্ত খুব নির্জীব গলায় জিজ্ঞাসা করল, মাঝরাত্রে হঠাৎ এইসব কথা বলছেন কেন? বলছি, ঘটনাটা প্রথম শোনার পর আপনি আমাকে বলেছিলেন আপনারা বছরে 10টা ছবিতে কাজ করছেন, একটা গেলে তো কোনো ক্ষতি হয় না। ঠিক কথা, কিন্তু সব সময় তো জীবন অঙ্কের হিসেবে চলে না মশাই। আমি যখন বৃদ্ধ হব, তখন অনেক ছবির কথা ভুলে যাব, কিন্তু এই দেখতে না পাওয়া ছবিটার কথা চিরদিন মনে থাকবে। এক্ষেত্রে সত্যি আমার কষ্ট আছে। অরিন্দমের গলাটা শেষ দিকে ধরে এলো। কল্পনা প্রতিবাদের গলায় বলল, না দেখতে পাওয়া ছবি বলছেন কেন? এখনো তো শেষ কথা শুনিনি। অরিন্দম একটু আগে অফিসারের মুখ থেকে উচ্চারিত খবরটা এদের শোনাতে গিয়েও নিজেকে সামলে নিল। রাত পোহালেই সবাই জানতে পারবে, কিন্তু এই রাতটুকুতেই যদি আশা থাকে, তাহলে কিছুটা স্বস্তিতে ঘুমোতে পারবে সবাই। সেইটুকুই সে এই মুহূর্তে দিতে পারে। সকালবেলা রেডিও নতুন কোনো খবর দিল না। মালপত্র নিয়ে প্রোডাকশন ম্যানেজার অনন্ত রওনা হয়ে যাবে গৌহাটের উদ্দেশ্যে। ওর সঙ্গে টেকনিক্যাল স্টাফ এবং দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শিল্পীরা শহর ছাড়বে। কাল সারা রাত বসন্ত ঘুমাতে পারেনি। ভোরের ঠান্ডা গায়ে মেখে সে হোটেলের বাগানে নেমে এসে অরিন্দমকে দেখতে পেল। অরিন্দম শাল মুড়ি দিয়ে তাকিয়ে আছে। দূর থেকে বসন্তর মনে হলো লোকটা ঠিক নায়ক নায়ক নয়। যখন সে নিজে ডকুমেন্টারি করছে, তখন অরিন্দমের কাছে তার পাত্তা পাওয়ার কথা না। কিন্তু সে যখন এই ছবির পরিচালক, তখন অরিন্দম তাকে ঠিকঠাক সম্মান দিয়ে গেছে। শুটিংয়ের সময় মতবিরোধ ঘটলেও শেষ পর্যন্ত তার বক্তব্যই মেনে নিয়েছে। এখনকার অনেক নায়ক যখন কিছু না থাকতেই শুধু নামের জোরে ডিক্টেটর, তখন অরিন্দম ব্যতিক্রম নিশ্চয়ই। কিন্তু লোকটা এই সাত সকালে বাগানে পায়চারি করতে করতে কি ভাবছে? চেহারা দেখে বসন্তর মনে হলো অরিন্দমও রাতে ঘুমায়নি। মুখোমুখি হতে অরিন্দম চোখ তুলে দেখল, ও আপনি? আচ্ছা বসন্তবাবু, আপনারা ক্যানগুলো ঠিক কিভাবে পাঠিয়েছিলেন বলুন তো? অনন্ত বলছে, ক্যানগুলো একটা স্টিলের বক্সে পুরে ভেতরে প্যাকিং দিয়ে দেয়া হয়েছিল যাতে লাফাতে না পারে। স্টিলের বাক্সটাকে ঢোকানো হয়েছিল একটা বড় এয়ারটাইট বক্সে। বসন্ত জবাব দিল। কি ধরনের বাক্স সেটা? ভ্রু কুঁচকালো অরিন্দম। ঠিক বাক্স নয়, সুটকেস। আধুনিক সুটকেস যেমন হয় আর কি। 32 ইঞ্চি। লক দুটো টেনে দিলে ভেতরে হাওয়াও ঢুকতে পারে না। বসন্ত একটি নামি সুটকেস কোম্পানির নাম করল। নামটা কানে যাওয়া মাত্র উত্তেজিত হলো অরিন্দম। ঠিক বলছেন আপনি? হ্যাঁ, ওরা যখন এয়ারপোর্টে ওগুলো পাঠাবার জন্য রওনা হলো, তখন আমি দেখেছি। আসলে হরিশদার কাছে একটা এক্সট্রা সুটকেস ছিল, সেইটাই কাজে লেগেছিল। বসন্তের হাত জড়িয়ে ধরল অরিন্দম। তাহলে তাহলে হয়তো সব আশা নষ্ট হয়ে যায়নি বসন্তবাবু। ক্যানগুলো আমরা ফেরত পেতেও পারি। শুধু জানি না ধাক্কা লাগার পর প্লেনে আগুন জ্বলেছিল কিনা, তার টেম্পারেচার কতটা। ফিল্ম তো খুব ডেলিকেট, আগুন বা উত্তাপের কাছে। সেইটা যদি সহ্য করতে পারে, কিংবা ধরুন আগুন লেগেছে সামনের দিকে, আর আমাদের সুটকেসটা ছিল একবারে পেছনের ক্যারিয়ারে, আগুন স্পর্শ করার আগেই নিচে গড়িয়ে পড়েছে, তাহলে স্টিল দেয়ার ইজ এ হোপ। কিন্তু ঠিক কি ঘটনা ঘটেছে তা তো। ঘটনাটা ঘটেছে মানে, আমি একটু আগে নিউজ শুনেছি। জানি না, কিন্তু কাল আপনাদের বলতে চাইনি। এয়ারপোর্টে আমি শুনে এসেছি অ্যাক্সিডেন্ট হয়েছে সিকিম বর্ডার পেরিয়ে। অরিন্দম খবরটা বলল।
সিকিম বর্ডার? কোথায়? বসন্তের মাথা ঘুরছিল আবার। সেই কোথায়টাই জানা যাচ্ছে না। জানার জন্য এর মধ্যে অনেকেই সক্রিয় হয়ে উঠেছে। একটা ব্রিফকেসকে অটুট পাওয়ার আশায় যখন অন্যরা ছটফট করতে পারে, তাহলে একটা বড় সুটকেস যারা বিজ্ঞাপন দিয়েছিল প্লেন থেকে পড়েও ভাঙে না, তা উদ্ধার করার কথা আমরা কেন ভাবব না? অরিন্দম সোজা হয়ে দাঁড়ালো। বসন্তের কানে যেন কিছুই ঢুকছিল না। অরিন্দম তাকে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ঈষৎ ঝাঁকালো। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন বসন্তবাবু? সত্যি প্লেনটা ভেঙে পড়েছে? বিড়বিড় করল বসন্ত। হ্যাঁ, ভেঙে পড়েছে। মনে রাখবেন, ওই প্লেনে ২০ জন যাত্রী এবং কর্মচারী ছিলেন। তাদের প্রাণের দাম আমাদের সুটকেসের চেয়ে অনেক অনেক গুণ বেশি। ঘটনাটা যদি ঘটে থাকে তাহলে সেই প্রাণগুলো আর ফিরে পাওয়া যাবে না। হরিশবাবু কেমন আছেন? আমি ৮ ঘন্টা আগে গিয়েছিলাম, তখনও ঘুমোচ্ছিলেন। যে প্লেনটি কলকাতা থেকে ভোরে প্যাসেঞ্জার নিয়ে উড়ে আসে সেটি আরও ২টো জায়গায় ঘুরে ফিরে যায়। গতকালের দুর্ঘটনার জন্য একটি এয়ারক্রাফট নষ্ট হয়েছে। ফলে আজকের ফ্লাইট চালু থাকবে কিনা এই সন্দেহের নিরসন হলো। সিটি অফিস জানালো ফ্লাইট বাতিল হয়নি। সমস্ত ইউনিট নিয়ে অনন্ত গাড়িতে রওনা হয়ে গেল ট্রেন ধরতে, ঘণ্টা ৪ দূরের স্টেশন থেকে। ওদের যাওয়ার মুহূর্তে হরিশ মল্লিক ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। ইঞ্জেকশনের প্রভাবে সারা রাত ঘুমিয়ে থাকা সত্ত্বেও মানুষটিকে বিধ্বস্ত দেখাচ্ছে। ইউনিটের একটি প্রোডাকশন বয় যে কলকাতায় পৌঁছেই অন্য ছবিতে কাজ করতে যাবে, তার চোখেও জল এসে যাচ্ছিল হরিশকে দেখে। প্লেনে যাচ্ছে মোট ৭ জন। পুরনো দিনের অভিনেতা সুবোধ গাঙ্গুলি কলকাতা ছাড়ার আগে করার করিয়ে নিয়েছিলেন যে তিনি ট্রেনে আসা যাওয়া করতে পারবেন না। কিন্তু গত রাত্রে খবরটা শোনার পর থেকেই তিনি বেশ কয়েকবার অনন্তকে অনুরোধ করেছেন তার ফেরার ব্যবস্থা ট্রেনেই করতে। কিন্তু অনন্ত রিজার্ভেশন পাওয়া যাবে না এই যুক্তিতে তাকে কাটিয়ে দিয়েছে। হোটেল ছেড়ে গাড়ি দুটো যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো, তখন সুবোধবাবুর কোমর শিরশির করছে। নার্ভাস হয়ে গেলেই তার এরকম হয়। ৪০ দশকে প্রথমেশ বড়ুয়ার সঙ্গে এক ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। ২ মিনিটের কাজ। কিন্তু ক্যামেরার সামনে প্রমথেশবাবু যখন চোখ তুলে প্রথমবার তাকিয়েছিলেন, তখনই কোমরে ওই অনুভূতিটা এসেছিল। তারপর থেকে আর ওটা যাচ্ছে না। নার্ভাস হয়ে গেলেই জানান দেয়। তিনি বিড়বিড় করে বললেন, এসব ঘটনার পর আজ ট্রেনে গেলেই হতো। এই গাড়িতে বসন্ত, হরিশ, সুবোধবাবু আর কল্পনা, পেছনেটায় অরিন্দম, ভিলেন, নিতা। আজ সকালে ডাক্তার আর এক প্রস্থ দেখে গেছেন হরিশকে। প্রয়োজনীয় ওষুধ দিয়ে গেছেন। হরিশ হাঁটাচলা করছে বটে, কিন্তু কথা বলছে খুব কম। সব সময় ঝিমুনি ভাব যেন আচ্ছন্ন করে রেখেছে ওকে। কল্পনা বলল, এসব ঘটনা রোজ না হলেও ঘটে, কিন্তু ঘটে বলে প্লেন বন্ধ করে দিতে হবে? সুবোধবাবু বললেন, না না, তা বলছি না। সময়টা খারাপ যাচ্ছে। এই খারাপ সময়টা কেটে না যাওয়া পর্যন্ত। আমার কি, দিনকাল কাটিয়ে এসেছি। ক্যাপিটাল খরচ, এখন শুধু ইন্টারেস্টের দিন কাটানো। তোমাদের বয়স কম, তোমাদের কথা ভেবেই বলা। পেছনের গাড়িতে জানালায় হেলান দিয়ে বসেছিল অরিন্দম চোখ বন্ধ করে। তার পাশে নিতা। সামনে ড্রাইভারের পাশে ভিলেন বসে সিগারেট খেয়ে যাচ্ছে। ব্যাপারটা চিন্তা করাই হাস্যকর। ফিল্ম দাহ্য বস্তু হিসেবে খুবই বিপজ্জনক। একটা প্লেনে আগুন লাগলে সিনেমায় যা দেখা যায়, তাতে দুর্ঘটনার সময় আগুন না লাগার কোনো কারণ নেই। সেক্ষেত্রে এক্সপোজড ফিল্ম আপোষেই গলে যাবে। কিংবা না গললেও যদি তা পাওয়া যায়, প্রিন্টই করা যাবে না। অবশ্য বিশেষজ্ঞরা এ কথা ভালো জানবেন। কলকাতায় ফিরে গিয়ে বসন্তকে বলতে হবে খোঁজ নিতে। আজ সকালে যখন হরিশকে সে জিজ্ঞাসা করেছিল কেন অল্প টাকার ইন্স্যুরেন্স করিয়েছিল ক্যানগুলো বুক করার সময়, তখন ভদ্রলোক জবাব দিয়েছিল, গ্রহের ফের, পয়সা বাঁচাতে গিয়েছিলাম। স্বীকারোক্তি সঠিক, কিন্তু আর কিছু তো করার নেই। ৬০,০০০ টাকায় এই মুহূর্তে ৬০ টাকার মতো শোনাচ্ছে। হঠাৎ অরিন্দমের পায়ের ওপর চাপ পড়তেই সে চোখ খুলল। নিতা বসে আছে এক হাত দূরে, কিন্তু তার বাঁ পা এগিয়ে এসেছে। চোখাচোখি হতেই নিতা হাসল। কি ভাবছ? উত্তর দিল না অরিন্দম। মৃদু হাসল।
নিতা ঠোঁট কামড়ে নিয়ে বলল, তোমার এই হাসিটা বড্ড সিডাকটিভ। ওর জন্যই মেয়েরা মরে। অরিন্দম চট করে সামনের দিকে তাকালো। যে গলায় কথা বলল নিতা, তাতে ওদের না শোনার কোনো কারণ নেই। ভিলেন ছেলেটি গ্রুপ থিয়েটারের আউটডোরে আলাপ হওয়ার পর ছোকরা তাকে দাদা বলে দূরত্ব রেখেছে। এখন তো সব বুঝে গেল, সংলাপ শোনে তো শুনুক। অরিন্দম উত্তর দিল, তুমি আর কোথায় মরলে? পুরো আউটডোরটাই তো মরে রইলাম। কাল রাতে তোমাকে খুব এক্সপেক্ট করছিলাম। কাল রাতে? মাই গড! কেন? কাল যে ঘটনা শুনেছি তারপর। অরিন্দম মুখ ফিরিয়ে নিল। যা ঘটেছে তাতে আমাদের কিছু করার ছিল না। এক জীবনে কত প্রিয় অপ্রিয় মানুষ মারা যায়, সেই ঘটনার পর তাহলে সারা জীবন ধরে শোক পালন করে যাও না কেন? নিতা মাথা নাড়ল। তাছাড়া উই আর প্রফেশনাল। কত ছবি তো পুরো তোলার পরও হাজার ঝামেলা রিলিজ করে না। তার বেলা এই ছবিও রিলিজ করবে না, ব্যাস। হঠাৎ ভিলেন মুখ ফেরালো। অরিন্দম দা, আমি এ ব্যাপারে কথা বলতে পারি? অরিন্দম বলল, আমি জানি তুমি কি বলবে। কাউকে কনভিন্স করে তোমার কি কোনো লাভ হবে? চেক ইন করে মালপত্র হাতছাড়া হবার পর অরিন্দম হরিশের পাশে এসে দাঁড়ালো। হরিশ কাচের দেয়ালের সামনে দাঁড়িয়ে পাহাড় দেখছিল। এত সুন্দর এয়ারপোর্ট ভারতবর্ষে খুব কম আছে। সবুজ উপত্যকা নেমে গেছে বাঁ দিকে, নীল আকাশ নেমে এসেছে যেন মাথার উপরে। অরিন্দম জিজ্ঞাসা করল, শরীর এখন কেমন? ঠিক আছে, হাসবার চেষ্টা করলো হরিশ। কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না ঘটনাটা। অরিন্দম কথা বলল না। ঘেরা ঘর বলেই ঠান্ডা লাগছে না, অথচ গরম জামা খোলাও যাবে না প্লেনে না ওঠা পর্যন্ত। হরিশ নিজের মনে বলল, ছবিটা শুরু করার আগে এত লোক বাধা দিয়েছিল, শুধু আমিই বুঝতে পারিনি। কিন্তু জানেন অরিন্দম বাবু, সকাল থেকে আমার মাথায় আরেকটা চিন্তা ঢুকেছে। কি চিন্তা? অরিন্দমের মনে হলো লোকটা যেন স্বাভাবিক নয়। কাল রাত্রে টিভিতে খবরটা শোনার আগের মুহূর্তেও আমি ছিলাম স্বাভাবিক। আমার হাত পা সমস্ত শরীরের একমাত্র মালিক ছিলাম আমি। কিন্তু খবরটা কানে যাওয়া মাত্র আবিষ্কার করলাম আরেকজন আমার হাত নাড়তে দিচ্ছে না আমাকে। জিভ শক্ত করে ধরে শব্দ উচ্চারণ করতে দিচ্ছে না। পায়ের শক্তি চলে গেছে। আমি আমার মালিক নই। আমার সব কিছু যেন অন্যের নিয়ন্ত্রণে, আর আমি এতকাল তার কেয়ারটেকার হয়েই মালিক ভাবতে ভালোবাসতাম। হরিশ মল্লিক কথাগুলো বলছিল থেমে থেমে। অরিন্দম মানুষটাকে আপাদমস্তক দেখল। তারপর সান্ত্বনা দেবার গলায় বলল, আপনি ঠিকই বলেছেন। শরীর তার সিস্টেমে চলে। সিস্টেম বিকল হলে? না মশাই, সিস্টেম টিস্টেম না। দেয়ার ইজ এ পাওয়ার যা আমাদের কন্ট্রোল করে। আমাদের প্রত্যেকের ভাগ্য সেই শক্তি নিয়ন্ত্রণ করে। প্লেন দুর্ঘটনাও তারই ইচ্ছায়। অরিন্দম সরে এলো। বোধহয় এই পর্যায় থেকেই মানুষের দুটো প্রতিক্রিয়া ঘটে। হয় তারা প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী হয়ে সংসার ত্যাগ করে, নয় মস্তিষ্ক স্বাভাবিক রাখতে পারে না। কলকাতার প্লেন এখনো এসে পৌঁছায়নি। যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। দমদম বা বড় এয়ারপোর্টের সঙ্গে এর তফাৎ ছোট বলেই আইনের আঁটোসাঁটো ভাবটা নেই বললেই চলে। দুটো খোপ রয়েছে যেখানে সিকিউরিটি চেকিং হয়, কিন্তু ওই পর্যন্তই। যাত্রীদের অনেকেই নিতাকে চিনতে পেরে অটোগ্রাফ নিচ্ছে। বোম্বের একজন সাইড অ্যাক্ট্রেসের কদর কলকাতার নায়কের চেয়েও বেশি। অবশ্য যারা শুধু হিন্দি ছবি দেখে তারা নিতাকে চিনবেই। অরিন্দম ভিড় বাঁচিয়ে বাইরে আসতেই একটি তরুণী এগিয়ে এলো। নমস্কার, আপনাকে এখানে দেখব বলে ভাবতে পারিনি। শুটিংয়ে এসেছিলেন? এই সময় অরিন্দমের অভ্যস্ত ভঙ্গি হলো গালের দেয়াল আলতো কামড়ে ঈষৎ মাথা নাড়া। তরুণী বলল, আপনার সবুজ বাগানের অভিনয় আমার দারুণ ভালো লেগেছিল। থ্যাঙ্কস। শব্দটা উচ্চারণ করে ও হাঁটা শুরু করলো। সবুজ বাগান। ওই ছবিটা যদি এই মেয়ের ভালো লেগে থাকে তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই। ওই ছবিটাই তার রোমান্টিক হিরোর ইমেজ নষ্ট করতে সাহায্য করেছে। হঠাৎ অরিন্দম সোজা হয়ে দাঁড়ালো। কালকের ছুটন্ত গাড়িটা এয়ারপোর্টের সামনে এসে থামল।
সেই ভদ্রমহিলা। তিনিই গটগট করে নেমে এয়ারপোর্ট বিল্ডিংয়ের ভেতর চলে গেলেন। মহিলার পরনে জিন্সের প্যান্ট, বাগি শার্ট, কোনো গরম জামা নেই, হাতে একটা ছোট্ট ব্যাগ, চোখে এই আধরোদেও রোদ চশমা চাপানো। রাতে ভালো বুঝতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে ইচ্ছে করলেই ইনি বোম্বে ফিল্মে নায়িকার ভূমিকা পেতে পারেন। যদিও বয়স ৩০-এর কোঠা ছুঁয়েছে, কিন্তু পদক্ষেপে কোনো আলস্য নেই। আজ গাড়িতে ড্রাইভার আছে। ড্রাইভারের পাশ থেকে সেই লোকটি নামলো যাকে মহিলা গতরাতে এখানে ফেলে গিয়েছিলেন। লোকটি একবার মহিলাকে দেখে নিয়ে দুটো বড় সুটকেস দুহাতে ঝুলিয়ে অনুসরণ করল। অরিন্দম মাথা নাড়ল। তাহলে এরা একই প্লেনে কলকাতায় যাচ্ছেন। উই মাস্ট ফাইন্ড হিম। ওটা না পেলে তোমার কোনো আশা নেই, এটা মনে রেখো। শব্দগুলো যে গলায় তা কোনো দিন ভুলতে পারবে না অরিন্দম। এ সময় আকাশে শব্দ বাজল, যাত্রীদের ব্যস্ততা শুরু হলো। ধীরে ধীরে শূন্য থেকে নেমে এলো বিমানটি। পাক খেয়ে স্থির হতেই সিকিউরিটি চেকিংয়ে যাওয়ার জন্য অনুরোধ এলো। আর যারা যাচ্ছে তাদের সবাই গতকালের দুর্ঘটনা নিয়ে কথা বলছে। এক ভদ্রলোক বললেন, হ্যাঁ, আমার পক্ষে ঈশ্বর আছেন। এর আগে দুবার অল্পের জন্য বেঁচে গেছি। কালকের ফ্লাইটে আমারও যাওয়ার কথা ছিল, প্লেনটা ধরতে পারিনি। পারলে আজ আমি কোথায় যে থাকতাম। অরিন্দম চোখ রাখছিল। ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন একপাশে। এই ভিড় ব্যস্ততা কোনো কিছুতেই তার আকর্ষণ নেই। মহিলার পাশে সেই লোকটি। তখন কলকাতা থেকে আসা যাত্রীরা বেরিয়ে আসছে প্লেন থেকে। অরিন্দম ধীরে ধীরে ভিড় কাটিয়ে এগিয়ে গেল লোকটির দিকে। একটা হল ঘরে সবাই গায়ে গায়ে বলে বাঙালিদের অনেকে অরিন্দমকে দেখছিল ঘুরে ঘুরে। সেই তরুণীটিকে দেখতে পেয়ে ইশারায় ডাকলো অরিন্দম, এবং সে তৎপর হয়ে কাছে পৌঁছবার আগেই রোদ চশমার সঙ্গীর পাশে দাঁড়িয়ে গেল সে। তরুণী মুখ খোলার আগেই অরিন্দম বলল, তখন শুটিংয়ের কথা জিজ্ঞেস করছিলেন না? হ্যাঁ ভাই, এবার এমন একটা ছবি করছি যা কখনো করিনি, কিন্তু মন খুব ভালো নেই। কেন, কি হয়েছে? হ্যাঁ, গতকাল যে প্লেনটা ভেঙে পড়েছে তাতে আমার এক পরিচিত ভদ্রলোক ছিলেন। উনি আগে জানতেন না যে আমি এখানেই আছি। কালই জানতে পেরে এয়ারপোর্টে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যান। ভদ্রলোককে খুব উদ্ভ্রান্ত দেখাচ্ছিল তখন। শুধু একটা ব্রিফকেস নিয়ে রওনা হন। যাওয়ার আগে আমাদের কয়েকটা কথা বলেছিলেন। তখন তো জানতাম না কি ঘটতে যাচ্ছে, কিন্তু কথাগুলো ভুলতেও পারছি না। টেনে টেনে গল্পটা বলার সময় অরিন্দম আর চোখে দেখে নিল লোকটি শক্ত হয়ে গেছে। তরুণী জিজ্ঞাসা করল, ভদ্রলোক কি বলেছিলেন? সেটা বলা ঠিক হবে না। আসলে আমার সঙ্গে ওর দুবার দেখা হয়েছিল কলকাতায়। ওর পরিবারের কাউকেই চিনি না। কথাগুলো ওর পরিবার সংক্রান্ত, ব্যক্তিগত। অরিন্দম কথা শেষ করা মাত্র লোকটি ঘুরে দাঁড়ালো। এক্সকিউজ মি, ভদ্রলোকের নামটা কি? কেন বলুন তো? অরিন্দম হেসে জিজ্ঞাসা করল। রোদ চশমার মালিক তখনও উদাসীন হয়ে দূরে দাঁড়িয়ে। তার কানে কথা পৌঁছাচ্ছে না। এবার ইতস্তত করল লোকটি। না মানে, এই শহরের লোক হলে চিনতে পারবো। কি হবে চিনে? মাথা ঝাঁকালো অরিন্দম। তারপর সবাইকে উপেক্ষা করে নিজের দলের কাছে ফিরে গিয়ে ওপাশে তাকাতেই দেখতে পেল লোকটি মহিলার কানের কাছে মুখ নামিয়ে কিছু বলে যাচ্ছে। বক্তব্যটা এত দূরে দাঁড়িয়েও তার অজানা নয়। শেষ করা মাত্র রোদ চশমা চাবুকের মতো মুখ ফেরালো এদিকে। সাপের ফনাও যে সুন্দর তা আরেকবার অনুভব করলো অরিন্দম। নিচে পাহাড়, প্লেন উড়ে যাচ্ছে মসৃণ ভঙ্গিতে। অরিন্দম দেখল তার পাশের আসনে বসে হরিশ জানালায় মুখ চেপে নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নড়ে উঠল হরিশ। আচ্ছা অরিন্দম বাবু, ধরুন ভেঙে পড়া প্লেনে আগুন লাগার আগেই আমাদের সুটকেসটা ছিটকে পড়েছে পাহাড়ের খাঁজে। সুটকেসটা ভাঙেনি, তাহলে ওটাকে যদি খুঁজে বের করা যায়, আপনি বুঝতে পারছেন? মাথা নাড়ল সে। আমিও একই কথা ভাবছিলাম হরিশবাবু। হঠাৎ তার দুটো হাত জড়িয়ে ধরল হরিশ। প্লিজ, প্লিজ আমার পাশে দাঁড়ান। উই মাস্ট ট্রাই। দাঁড়াবেন না? অরিন্দম উত্তর দেবার আগেই একটা শরীর প্যাসেজে তার পাশে থমকে দাঁড়ালো। এক্সকিউজ মি, আপনার টেলিফোন নাম্বারটা জানতে পারি? ভেঙে পড়া বিমানটির হদিশ ভারতীয় বিমান বাহিনী শেষ পর্যন্ত পেল।
পাহাড়ের যে অঞ্চলে বিমানটির পতন ঘটেছে সেখানে অবতরণ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। ১৫,০০০ ফুট ওপরে পাহাড়ের খাদে বরফের সঙ্গে মিশে রয়েছে টুকরোগুলো। তাও তার এলাকা প্রায় মাইলখানেক জুড়ে। সিদ্ধান্ত নেওয়া হলো ওইরকম দুর্ঘটনার পরে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। বস্তুত বিমানটি টুকরো টুকরো হয়ে গিয়েছে। তবু অনুসন্ধানী হেলিকপ্টার চেষ্টা করেছিল কাছাকাছি নামতে, কিন্তু সেরকম জায়গা খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতিও সেখানে নিজের খেয়ালে চলে। তুষার ঝড় অঙ্কনাকষেই বয়ে যাচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে প্রায় ১০০ কিলোমিটার ট্রেকিং করে সম্ভবত সেখানে পৌঁছানো যাবে, কিন্তু তাতে যে সময় লাগবে তাও কম নয়। এবং তারপরে অকুস্থলে পৌঁছে কিছু পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ মনে করছেন না। খবরের কাগজগুলোয় কদিন থেকে শুধু এই নিয়ে লেখালেখি চলছে। সাধারণ একটি বিমান কেন এরকম দুর্ঘটনায় পড়বে? এটা কি কোনো অন্তর্ঘাতমূলক কাজ নাকি যান্ত্রিক দোষ? তারা জোর দিচ্ছিলেন তদন্তের জন্যে। যে এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে, যে বিমানবন্দর থেকে বিমানটি ছেড়েছে, সেই অঞ্চলে কোনো রকম অন্তর্ঘাতমূলক কাজকর্মের হদিশ এর আগে পাওয়া যায়নি। অতীতের বিভিন্ন রিপোর্ট থেকে দেখা যাচ্ছে ওই সংস্থার বিশেষ বিমানগুলো সম্পর্কে নানা অভিযোগ উঠেছিল। এই দুর্ঘটনা তার ফলেই কিনা তা তদন্ত করা উচিত। না হলে যাত্রীদের মনে নিরাপত্তা বোধ আসবে না। প্রতিটি দিন সবকটা কাগজ খুঁটিয়ে পড়ছিল অরিন্দম। কলকাতায় ফিরে আসার পর সে আর বাড়ি ছেড়ে বের হয়নি। সিনেমা পত্রিকা তো বটেই, খবরের কাগজগুলো রিপোর্টার পাঠিয়েছিল তার ইন্টারভিউ করার জন্য। কিন্তু সে মুখ বন্ধ রেখেছে। যে ছবি নেই, যে ছবি কোনোদিন মুক্তি পাবে না, তার শুটিংয়ের বিবরণ সাজিয়ে গুছিয়ে বলে লাভ কি? কিন্তু মনের ভেতর সব সময় এক ধরনের অস্বস্তির ঝিঝি ডেকে যাচ্ছে। ছবিটা নতুন পরিচালক করেছিল খুবই খেটে, এবং বলা যায় না বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটি ল্যান্ডমার্ক হয়ে থাকতে পারত। এখন যে কোনো ছবিতে কাজ করতে করতে সে বুঝে যায় তার ভবিষ্যৎ কি। যে সংলাপ বলতে হচ্ছে পরিচালকের দৃশ্যগ্রহণের কায়দা এবং ফ্লোরের পরিবেশ এই আন্দাজ তৈরি করতে সাহায্য করে। ৯৯ ভাগ ছবি মুক্তি পেলে সেই আন্দাজের ব্যতিক্রম হয় না। কিন্তু বসন্তের ছবি তাকে অন্য ধারণা দিয়েছিল। আগামী ২৫ বছর বেঁচে থাকার জন্য ছবিটা মুক্তি পাওয়া প্রয়োজন ছিল। কলকাতায় অন্য যেসব ছবিতে অরিন্দমের কাজ করার কথা, তাদের পরিচালকরা ব্যস্ত হয়ে উঠছিল। অরিন্দম ছুটি চাইছে দিন ১৫-র। না দিয়ে উপায়ও নেই। বস্তুত টালিগঞ্জের কলাকুশলীরা এরকম একটি দুর্ঘটনার ফলে উদ্ভূত ক্ষতিকে নিজেদের ক্ষতি বলেই মনে করেছিল। যে সমস্ত কলাকুশলী দীর্ঘ সময় এই ছবির শুটিংয়ে ছিল, তারা ফিরে এসে যেসব গল্প করেছে, তাই পল্লবিত হয়ে এমন আকার ধারণ করেছে যে সবাই প্রায় বিশ্বাস করতে আরম্ভ করেছে যে ছবিটি মুক্তি পেলে যে কোনো বিদেশি ছবির সঙ্গে টেক্কা দিতে পারত। নিজের বিছানায় ঘুমোবার মতো আরাম আর কিছুতেই নেই। হাত পা ছড়িয়ে শুয়ে অরিন্দম এইরকম ভাবছিল। বরানগরে যার জীবন শুরু, সে এখন দক্ষিণ কলকাতার বনেদি পাড়ার নিজস্ব বাড়িতে আরামে রয়েছে। তার ইনকাম ট্যাক্স উকিলের দৌলতে এই বাড়ি এবং অন্যান্য সম্পত্তি সবই আইনগ্রাহ্য। গোটা ছয়েক ঘরে সর্বত্র পিত্ত এবং রুচির ছাপ। ৪টে ঝি এবং চাকর সব সময় তটস্থ হয়ে থাকে আশেপাশে। বরানগরে এখনো মা এবং ভাইরা। সে একা এই প্রায় প্রাসাদে। টেলিফোনটা বাজল। মিষ্টি সুর। মাথার পাশেই বিদেশি রিসিভার। একটা বোতাম টিপলেই কথা বলা যায়। অরিন্দম ঝুট ঝামেলা এড়াতে চাইল। সাত সকালে কোনো ফ্যান বা রিপোর্টার কিংবা আগামী ছবির পরিচালকের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে তার একটুও ইচ্ছে করছে না। বারংবার বাজলে মিষ্টি সুরও বেসুরো লাগে। সে আঙুলের ডগায় বোতাম টিপল। হ্যালো, হ্যালো। অরিন্দম গলাটা চিনতে চেষ্টা করল। ও প্রান্ত থেকে যেন মরিয়া হয়ে নোঙর ফেলতে চাইছে। হ্যালো, হ্যালো। কে বলছেন? বিছানা থেকে মাথা না তুলে অরিন্দম নির্লিপ্ত গলায় জিজ্ঞাসা করল। অরিন্দম বাবু, আমি বসন্ত বলছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? অরিন্দম বালিশটা টেনে কাত হয়ে শুয়ে চুলে হাত বোলালো। সুপ্রভাত। সুপ্রভাত। আপনি কি ঘুমাচ্ছিলেন তাহলে? সেরকমই, তবে কথা বলতে পারেন। আমি একটা ম্যাপ জোগাড় করেছি। কতটা অথেন্টিক তা বলতে পারবো না,
67-এ এক অস্ট্রেলিয়ান এক্সপেডিশন পার্টি ওই পথে গিয়েছিল। ম্যাপ বলছে মটোরেবল রোড থেকে প্রায় 130 কিলোমিটার হাঁটতে হবে। এক্সপেডিশন পার্টির ম্যাপ? হ্যাঁ, খুব টাফ, সন্দেহ নেই। কিন্তু ওই দলে একজন ডাক্তার ছিলেন যার পাহাড়ে ওঠার কোনো রকম অভিজ্ঞতা ছিল না। এই পয়েন্টটাই আমাকে এনকারেজ করছে। আপনি কোত্থেকে কথা বলছেন? এসপ্লানেডের একটা পাবলিক বুথ থেকে। রিসিভারটা নামিয়ে রেখে সোজা চলে আসুন। বোতাম টিপে বিছানা ছাড়ল অরিন্দম। এখন অন্তত আধ ঘন্টা তার আসন করার কথা। শরীরের কোথাও মেদ যাতে না জমে, হাড়গুলোর যোগস্থলে যাতে মরচে না লাগে, তার জন্য নিয়মিত এই পরিশ্রম। পাহাড়ে শুটিংয়ের সময় আসন করা সম্ভব না হলেও সারাদিনে এত ওঠানামা করতে হতো যে ওটা পুষিয়ে গিয়েছিল। কিন্তু আজ অনেক দিন পরে তার আলস্য জাগল। একজন নায়ককে চলচ্চিত্রের বাইরেও 16 ভাগ নায়ক হয়ে থাকতে হয়, নইলে সাধারণ মানুষের কাছে ইমেজ রাখা যায় না। উত্তম কুমার কখনোই কফি হাউসে আড্ডা মারতে যেতেন না, অথবা না কামানো দাড়ি নিয়ে রাস্তায় হাঁটতেন না। ফলে তার সম্পর্কে মানুষের আকর্ষণ আরো বেড়ে যেত। সামাজিক অনুষ্ঠানে যখন তাকে যোগ দিতে হতো, তখন চলচ্চিত্রের নায়কের মতোই যোগ দিতেন। প্রায়ই বলতেন, আমার ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। খুব কষ্ট হয়, কিন্তু আমি যে দায়বদ্ধ। প্রযোজকরা আমার জন্যই পয়সা পান, অতএব অর্জন করা যতটা শ্রম, ভাগ্য এবং প্রতিভা সাপেক্ষ, তার চেয়ে বহুগুণ কষ্টকর সেটাকে বাঁচিয়ে রাখা। তাছাড়া দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটেছে, ফলে নায়কদের জনপ্রিয়তা কমেছে। কফি হাউসের আড্ডা থেকে বেরিয়ে অরিন্দম যখন গাড়িতে ওঠে, তখন কেউ কেউ ফিস ফিস করে শুধু, তার বেশি কিছু নয়। বাথরুমের আয়নায় নিজেকে দেখতে দেখতে অরিন্দম হাসল। অদ্ভুত ব্যাপার, প্রযোজকদের কাছে তারা 60, 70, 80 হাজার যে যেমন পারে নিয়ে নেয়, কিন্তু তাদের ব্যক্তিগত গ্ল্যামারে 10 টাকার টিকিটও বিক্রি হয় না। বসন্তকে বসিয়ে রাখলো না অরিন্দম। স্নান সেরে বাটিকের পাঞ্জাবি পাজামা পরে সে ওর মুখোমুখি হলো। লোকটাকে দেখে অবাক হয়ে গেল সে। কলকাতায় ফেরার পর 2 দিন টেলিফোনে কথা হয়েছিল, কিন্তু এই কদিনেই লোকটা শুকিয়ে গেছে। গালে কাঁচা পাকা খোঁচা দাড়ি জন্মেছে। পাহাড়ের থেকেও যা হয়নি, ওর চেহারায় ভাঙন এসেছে, চোখ বসে গেছে। খদ্দরের পাঞ্জাবি পাজামাও ময়লাটে। বসন্ত একবার অরিন্দমের শরীর দেখল, ওর কাঁধে কাপড়ের ব্যাগ। হঠাৎ অরিন্দমের মনে হলো, যেসব পরিচালকরা উত্তম কুমারকে উত্তম কুমার হবার সুযোগ দিয়েছেন, তারা এখন কোথায়? কজন তাদের মনে রেখেছে? তাদের সবাই কি ভালো আছেন? তারপর কি খবর? কোথা থেকে শুরু করবে ঠিক না থাকায় প্রশ্নটা করল সে। বসন্ত বলল, আমার প্রডিউসারের খবর শুনেছেন? না, কি ব্যাপার? বেলভিউতে আছেন। কাল গিয়েছিলাম দেখতে, দেখা পাইনি, দেখতে দেয়া হলো না। প্রযোজক তো অসুস্থ, পরিচালকের কি ধারণা? আমি প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম। ক্যানগুলো যেভাবে প্যাক করে সুটকেসে ভরা হয়েছিল তাতে, আমি বলতে চাইছি সাধারণ সুটকেস হলে কোনো আশাই করতাম না, কিন্তু যেহেতু ওই বিশেষ সুটকেসটি এর আগে অত ওপর থেকে পড়ে গিয়েও যখন ভাঙেনি, তখন এবারও অক্ষত থেকে যেতে পারে। তাছাড়া দুর্ঘটনা যদি প্লেনের সামনের দিকের সঙ্গে পাহাড়ের ধাক্কায় হয়ে থাকে, তাহলে মালগুলো যেহেতু পেছনের দিকে ছিল, বেঁচে যেতেও পারে, অন্তত আগুনের হাত থেকে। সুটকেসটা খুলে গেলে অবশ্য ক্যানগুলোকে আর পাওয়া যাবে না। হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো যদি আছে, কিন্তু সেই সঙ্গে পাওয়ার সম্ভাবনা যে একদম নেই, তাও বলতে পারি না। আমি প্রডিউসারকে কথা দিয়েছি যে কোনো উপায়ে ওই দুর্ঘটনাস্থলে যাব। অরিন্দম খানিকক্ষণ অপলক তাকিয়ে থাকলো। একটি মার খাওয়া তরুণ যখন মরিয়া হয়ে ওঠে, তখন এইরকম চেহারা হয়। সে বলল, ম্যাপের ব্যাপারটা কি? বসন্ত ব্যাগ থেকে একটা ছোট ফোল্ডার বের করলো। ফোল্ডারের ভেতর ভাঁজ করা সাদা কাগজ। সেটা খুলে ধরতে হাতে আঁকা ম্যাপটা দেখা গেল। খুব সিরিয়াস হয়ে বসন্ত বলল, এটাই যে সঠিক ম্যাপ তা আমি বলছি না। খবরের কাগজ থেকে যতটুকু জেনেছি, দুর্ঘটনার এলাকাটা হলো এই জায়গা। আপনাকে টেলিফোনে বলেছিলাম একটা অস্ট্রেলিয়ান অভিযাত্রী দল এই পথে গিয়েছিল।
সেই দলের ডাক্তার হেনরি টার্নারের লেখা দি স্নোবল বইতে এই ম্যাপটা আছে। এই ম্যাপটি ওখান থেকেই নেওয়া। বইটা কোথায় পাওয়া যাবে? আমার কাছে এক কপি আছে, অনেক কষ্টে জোগাড় করেছি। আজই পাঠিয়ে দিও। বিকেলে বেলভিউতে গেল অরিন্দম। রিসেপশনে দাঁড়িয়ে খোঁজ নিতেই সে টের পেল পেশেন্ট দেখতে আসা ভিজিটরদের অনেকেই তাকে লক্ষ্য করছে। কিন্তু সবসময় যা হয়, সবাই দেখে কিন্তু এমন ভাব করে যেন দেখছে না। লিফটে চেপে নির্দিষ্ট কেবিনে পৌঁছে একটা শীতল অভ্যর্থনার মুখোমুখি হলো। প্রডিউসার রয়েছেন বেশ বড় কেবিনে। তার স্ত্রী এবং আত্মীয়রা সামনের ছোট ঘরে নিজেদের মধ্যে কথা বলছিলেন। অরিন্দমকে দেখে থতমত হয়ে গেলেন সবাই। শেষ পর্যন্ত প্রডিউসারের স্ত্রী এগিয়ে এলেন। আসুন, আমরা ঠিক করেছিলাম ফিল্ম লাইনের কোনো লোকের সঙ্গে ওকে দেখা করতে দেব না। আসলে ওসব ব্যাপারে কথা হলে ওর উত্তেজনাটা বেড়ে যায়। অরিন্দম ঠোঁট কামড়াল। সে নিজে 100 ভাগ ফিল্ম লাইনের লোক। কথাটা তার ক্ষেত্রেও প্রযোজ্য। সে জিজ্ঞাসা করল, কেমন আছেন উনি? ভালো। প্রথমে হার্ট অ্যাটাক বলে ভয় পেয়েছিলাম আমরা। ভদ্রমহিলা নড়ছেন না সামনে থেকে, যার অর্থ মোটেই অবদ্ধ নয়। অরিন্দম বলল, সাধারণত আমার পক্ষে নার্সিংহোমে আসা সম্ভব হয় না, কিন্তু ঠিক আছে, বলবেন এসেছিলাম। আপনি দেখা করবেন না? আপনাদের আপত্তি থাকলে নয়। ভদ্রমহিলাকে একটু বিচলিত দেখালো। আত্মীয়দের দেখলেন একবার, তারপর বললেন, ঠিক আছে আসুন, তবে দেখবেন উনি যেন উত্তেজিত না হন। ঢোকা উচিত ছিল না। অন্য সময় অরিন্দম আর মুখও হতো না, কিন্তু বসন্তর ম্যাপ আর টার্নারের বইটা আজ সারাটা দুপুর ওকে এমনভাবে দখল করে রেখেছিল যে দেখা না করে চলে যেতে মন চাইছিল না। ভদ্রলোক অবশ্যই সুদর্শন ছিলেন, কিন্তু এখন বিছানার চাদরে শরীর ঢেকে যিনি পড়ে আছেন, তাকে দেখে কষ্ট হলো অরিন্দমের। একটা ধাক্কা যেন ভদ্রলোকের আমূল পরিবর্তন করে দিয়েছে। তাকে দেখে সেই বসে যাওয়া মুখে হাসি ফুটল। আপনি? খুব ভালো লাগছে। আছেন কেমন? অরিন্দম সহজ হতে চাইল। এমনি কোনো অসুবিধে তো বোধ করছি না, তবে ডাক্তার বলছেন উঠলেই নাকি ওগুলো ফিরে আসবে। মানুষের জীবনে দ্বিতীয়বার এই অবস্থা আসে বোধহয় যখন তার নিজস্ব মতামতের কোনো মূল্য থাকে না। ওকে বসতে দাও। কথা বলার সময় বোঝা যাচ্ছিল উনি কতটা দুর্বল হয়ে পড়েছিলেন। ওর স্ত্রী প্রায় পাহারাদারের ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন পাশে। এবার একটা টুল এগিয়ে দিলেন। অরিন্দম সেটায় বসে বলল, তাড়াতাড়ি সেরে উঠুন, নতুনভাবে শুরু করতে হবে সব। সঙ্গে সঙ্গে প্রতিবাদের গলা তুললেন ভদ্রমহিলা। মাথা খারাপ? আর সিনেমা লাইন নয়, অনেক হয়েছে। কতবার নিষেধ করেছি, শুনলে আজ এমনটা হতো না। এই সময় আর কেউ ওপাশে এসে পড়ায় ভদ্রমহিলাকে দেখতে যেতে হলো। প্রডিউসার ম্লান হাসলেন। কিছু মনে করবেন না, খুব ভয় পেয়ে গেছে। কি বলছে বুঝতে পারছে না। না না, ঠিক আছে। আজ বসন্ত এসেছিল? বসন্ত? সে তো এখানে একদিনও আসেনি। এসেছিল, কিন্তু দেখা করতে দেয়া হয়নি। ও, শুনুন, বসন্তর ধারণা আপনি জানেন, সে ওখানে যেতে চায়। খুব কষ্টকর যাওয়া এবং সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ। আমি জানি না কিভাবে ওখানে পৌঁছাবো, কিন্তু সত্যি যদি ক্যানগুলো পাওয়া যায় তাহলে গুপ্তধন পাওয়া হয়ে যাবে। খপ করে অরিন্দমের হাত চেপে ধরলেন ভদ্রলোক। আপনি যাবেন? সত্যি? আমি এখনো মনস্থির করিনি। করুন, আমি আপনার উপর ভরসা করব। যাওয়া আসার সমস্ত খরচ আমি দেব। আর কিছু মনে করবেন না, আপনার এই সময়টার দামও। ঠিক আছে, যদি যাই তাহলে আপনাকে জানাবো। আজ উঠি। অরিন্দম বাবু, প্রমিস করুন আপনি যাবেন। একটা প্রতিশ্রুতি হয়তো অনেক ওষুধের চেয়ে আমার কাছে অনেক মূল্যবান, এই মুহূর্তে অন্তত। ব্যাকুল হলেন ভদ্রলোক, এবং তখনই তার স্ত্রী এসে দাঁড়ালেন সামনে। দুটো হাত জড়ো করে অরিন্দম বলল, নমস্কার। কোথায় যেন পড়েছিলাম, উপন্যাসের যেখানে শেষ জীবনের শুরু সেখানেই।
মনে হচ্ছে সেই সত্যিই আমি আপনাকে প্রতিশ্রুতি দিতে পারবো। তবু ভেবে দেখি। চলি। খবরের কাগজে অনেকটা জায়গা নিয়ে নিল বসন্ত। ভেঙে পড়া বিমানের সন্ধানে যাচ্ছে সে। দলের সদস্যদের নাম শিগগির ঘোষণা করা হবে। তার পরিচালিত ছবির ক্যানগুলো উদ্ধার করা যদি সম্ভব হয় তাহলে। না, পাহাড়ে ওঠার কোনো পূর্ব অভিজ্ঞতা তার নেই। 14,000 ফুট ওপরে শুটিং করার জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এবার হবে। সরকারি অনুমতি এবং অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছে। খবরটা দেখে অরিন্দম হাসল। তাহলে কাজ শুরু করে দিয়েছ? এক ফোঁটাও নয়। কিন্তু ও কথা না বললে লোকে বিশ্বাস করবে না। বাজেট করেছ? অরিন্দম চোখ বন্ধ করল। বসন্ত বলল, এর আবার বাজেট? অরিন্দম মাথা নাড়ল। হ্যাঁ, বাজেট। প্রায় 1.5 মাসের প্রোগ্রাম। 15 দিনের যাওয়া, 15 দিনের আসা, পায়ে হেঁটে। কলকাতা থেকে শেষ বাস টার্মিনাল পর্যন্ত যাওয়া আসা তো আছেই। খালি হাতে তো যাওয়া যাবে না। তাঁবু, খাবার, ওষুধ থেকে শুরু করে ওই পরিবেশে জীবন ধারণের সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ব্যাপারটা ছেলেমানুষি নয়। আর সেরকম হলে আমি যোগ দিতে পারি না। তুমি কি আমার কথা বুঝতে পারছো? বসন্ত হতভম্ব হয়ে গেল। তার কথা বলতে সময় লাগলো। আপনি যোগ দেবেন? হ্যাঁ, 1.5 মাসের জন্য ঘুরে আসা যাক। যেন কাছাকাছি কোথাও বেড়াতে যাচ্ছে এমন গলায় বলল অরিন্দম। বসন্ত লাফিয়ে উঠল। দুহাতে অরিন্দমের হাত জড়িয়ে ধরল। ও কোনো কথা বলতে পারছিল না। অরিন্দম হাসল। এবার বাজেট করে ফেলো বসন্ত। করছি দাদা। আর দেখো, এ বাজেট যেন ফিল্মের বাজেট না হয়। মানে? 6 লাখ টাকায় ছবি হয়ে যাবে বলে প্রডিউসারকে নামিয়ে 8 লাখে শেষ করার মতো বাজেট। মানে নিজেদের ওই বরফের ওপর রেখে দিতে হবে। আমি সেই মহান পরিচালকদের মধ্যে পড়ি না দাদা। একটি অনুসন্ধানকারী দল হিমালয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া ক্যান খুঁজতে। খবরটা আরো চাঞ্চল্য সৃষ্টি করলো যখন অরিন্দমের নাম তার সঙ্গে যুক্ত হলো। নিউ থিয়েটার্সের 1 নম্বর স্টুডিওতে ওদের ছবির জন্য নেয়া ঘরটিতে বসন্ত অফিস বসালো। অরিন্দম স্টুডিওতে আসে না। অতএব ওই অফিসে তাকে পাওয়ার সম্ভাবনাই নেই। বসন্তকেই যোগাযোগ করতে হয়। মানুষটির মাথায় কি চমৎকার পরিকল্পনা খেলে যায়, তার যোগাযোগ না রাখলে বসন্তের অজ্ঞাত থাকত। এতে লাভ হচ্ছে তাদেরই। পুরো ব্যাপারটা তাকেই খেটে করতে হচ্ছে। অরিন্দমের পরামর্শে সে ওই সুটকেস কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিল। তারা সোৎসাহে এগিয়ে এসেছে। যদি ক্যান পাওয়া যায়, যদি তাদের কোম্পানির সুটকেস অক্ষত থাকে, তাহলে সারা পৃথিবীতে হইচই ফেলে দেয়া যাবে। যে কোনো বিজ্ঞাপনের চেয়ে এই একটি ঘটনা তাদের বিক্রি লক্ষ গুণ বাড়িয়ে দিতে পারে। এই অভিযানের জন্য তারা একটা মোটা টাকার দায়িত্ব নিল। ঝুঁকি অবশ্যই ছিল। সুটকেসটি খুঁজে পাওয়া যাবে এমন আশা যেখানে করাই যাচ্ছে না, সেখানে টাকাটা জলে যাবে বলেই আশঙ্কা ছিল। কিন্তু পাওয়া গেলে অরিন্দম সেই পরিবেশে ওটি হাতে নিয়ে যদি ছবি তোলে, ঝুঁকিটা বিরাট হলেও তারা রাজি হলো। প্রযোজক এখনো নার্সিংহোমে। তার সঙ্গে যোগাযোগের একটা রাস্তা বের হলো। সেটা করলেন তিনি নিজেই। নার্সিংহোমের একজন কর্মীর মাধ্যমে তিনি গোপনে জানালেন যে এই অভিযানের সঙ্গে যুক্ত আছেন। সমস্ত খরচের অনেকটাই তিনি দেবেন এবং সেটা যেন প্রকাশ না করা হয়। তিনি টাকার অঙ্কটা জানতে চেয়েছেন। বসন্ত বাজেট করেছিল। শিলিগুড়ি থেকে পাহাড়ে উঠতে হবে। প্রথমে জিপে, তারপর হাঁটা পথ। ম্যাপ আছে, কিন্তু সেই ম্যাপ চিনে যেতে একজন গাইডের সাহায্য দরকার। তাঁবু, মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য পোর্টার দরকার। খরচের অঙ্কটা দেখে সে অস্বস্তিতে ছিল। সেদিন অফিসে বসতেই বিক্রম সেন এলো। বিক্রম তার ছবির ক্যামেরাম্যান। এর আগে একবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এসে বলল, ব্যাপারটা কি বলুন তো বসন্তবাবু? কিসের কি ব্যাপার? আপনি নাকি হারানো ক্যানের সন্ধানে যাচ্ছেন? হ্যাঁ। আমি বুঝতে পারছি না আপনার মাথা ঠিক আছে কিনা। বিক্রম, এই কথাটা শুনে শুনে আমি ক্লান্ত। ও, আপনি ঠিক কি করতে চাইছেন? আমি সেই জায়গায় যেতে চাই যেখানে প্লেন ভেঙে পড়েছে। সে তো শুধু পাহাড় আর পাহাড়।
ঠিক কথা। তাছাড়া সরকার যেখানে যেতে সাহস করছে না। ভুল কথা। সরকারি তদন্ত দল ইতিমধ্যে রওনা হয়ে গেছে। ও, তারাই বলতে পারবে সুটকেস আছে কিনা। তারা মৃতদেহ তুলে আনতে গেছে। হেলিকপ্টারের নির্দিষ্ট স্পটে পৌঁছে তারা দড়ির সিঁড়ি ব্যবহার করে নিচে নামবে। এইরকম তদন্ত আমাদের সাহায্য করবে না। এই সময় অরিন্দমের গাড়ি এসে দাঁড়ালো অফিসের সামনে। সিঁড়ি বেয়ে উপরে উঠে সে হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, কি খবর বসন্তবাবু? সব ঠিক চলছে? বসন্ত উঠে দাঁড়ালো। হারে আপনি, আসুন আসুন। তারিখ কবে? দেখো ভাই, আমার অন্যান্য প্রডিউসারদের তো ডোবাতে পারি না। যা করবে তাড়াতাড়ি করে ফেলো। অরিন্দম আয়েশ করে বসল। বসন্ত বলল, তাঁবু আর স্লিপিং ব্যাগ ভাড়া পাওয়া যাবে, তবে তার আগে আমাকে নর্থ বেঙ্গলে যেতে হবে, ওখানকার একটা ব্যবস্থা ঠিক করে আসতে। যা করার করো, আমার পক্ষে বেশি দেরি করা সম্ভব নয়। বেশি দেরি করাও যাবে না, মনসুন এলে তো এ তল্লাটে পা রাখা যাবে না। তাহলে আমি ঠিক 15 দিন পরে রওনা হতে পারি। ফুড, টাকা পয়সা পেয়ে যাব আশা করছি, যদি অবশ্য সবাই প্রতিশ্রুতি রাখেন। বেশ, আমি উঠি তাহলে। এই সময় বিক্রম কথা বলল, দাদা, আপনি যাচ্ছেন? মাথা নাড়ল অরিন্দম। হ্যাঁ, ঘুরেই আসি, এমন সুযোগ তো জীবনে পাওয়া যায় না। ও হ্যাঁ, বসন্ত, আমাদের দলে কজন থাকছে? বসন্ত কিছু বলার আগেই বিক্রম বলল, আর একটা নাম বাড়িয়ে নিন, আমিও যাচ্ছি। বসন্ত অবাক হলো। তুমি? আপত্তি আছে? বিক্রম যেন রেগে গেল। কিন্তু বসন্ত বুঝতে পারছিল না। দেখুন বসন্তবাবু, আপনি ছবিটার পরিচালক হতে পারেন, কিন্তু আমি এই ক্যামেরায় ছবি তুলেছি। প্রতিটি ফ্রেম তোলার সময় সন্তানের মতো ভালোবেসেছি। যে ক্যানগুলো হারিয়েছে তার ভেতরে আমারই সৃষ্টি রয়েছে। একটা ছবি যখন হিট করে তখন নাম হয় আপনাদের, কিন্তু আমরা যে রক্ত দিয়ে ছবিটাকে তুলেছি তা কেউ মনে রাখে না। ক্যানে যদি ফিল্ম বেঁচে থাকে তাহলে সবচেয়ে খুশি হব আমি। সেই কারণেই আমি যেতে চাইছি। বিক্রম কথা বলছিল বেশ আবেগের সঙ্গে। বসন্ত কি জবাব দেবে বুঝতে পারছিল না। পরিস্থিতি সহজ করলো অরিন্দম। বাহ, খুব ভালো হলো। বিক্রম, দেখো কম টাকা পয়সার একটা ক্যামেরা ভাড়া পাও কিনা, তাহলে সত্যিকারের অভিযানের ছবি তুলতে তুলতে যেতে পারবে। কথাটা শোনা মাত্র বিক্রমের মুখের চেহারা পাল্টে গেল। দারুণ ব্যাপার হবে দাদা। এই প্রথম একটা শুটিং করব যার স্ক্রিপ্ট নেই, পরিচালকের কাট শুনতে হবে না। কিন্তু কিন্তু আবার কি? অরিন্দম যাওয়ার জন্য পা বাড়িয়ে থমকে গেল। অন্তত 30 রোল ফিল্ম আর ক্যামেরার ভাড়াও তো কম নয়। বাবু ধরো, নির্লিপ্ত মুখে বলল অরিন্দম। বাবু? যিনি এসবের দাম দেবেন, স্পন্সর। খবরটা যে ছড়িয়ে পড়েছে টালিগঞ্জের কোনায় কোনায় তা বুঝতে পারেনি অরিন্দম। গাড়ির সামনে এসে সে দেখলো 5-6 জন মানুষ দাঁড়িয়ে আছে। এদের বিভিন্ন ছবিতে কাজ করার সময় সে আলো ফেলতে দেখেছে চুপচাপ। কাউকে জল চা পরিবেশন করতে দেখেছে। এরা সবাই বয়স যাই হোক তাকে দাদা বলে সম্বোধন করে। এদের নামগুলো খেয়াল থাকে না অরিন্দমের। তবে মধ্যে যে প্রবীণ সে এগিয়ে এলো। দাদা, খবরটা কি সত্যি? কোন খবরটা? অরিন্দম মুখ তুলল। পাহাড়ে যাচ্ছেন ক্যান খুঁজতে? হ্যাঁ সত্যি, কেন বলো তো? তাহলে আমরাও যাব। একদিন এই ছবিতে কাজ করলাম, খুঁজে পেলে আমাদেরও ভালো লাগবে। বসন্ত পেছনে ছিল। সে একটু প্রতিবাদের সুরে বলল, কিন্তু প্রায় 1.5 মাসের ধাক্কা। আর এটা কোনো শুটিং এর ব্যাপার নয় যে প্রডিউসার তোমাদের টাকা দেবে। একদিন রোজগার না থাকলে তোমাদের অসুবিধে হবে। লোকটি বলল, মাঝে মাঝে তো মাসের পর মাস কাজের অভাবে বসে থাকি। শত্রু ছবি রিলিজের আগে স্টুডিও যখন শ্মশানপুরে ছিল তখন কাজ পেতাম। যে দাদার ডেট পায় না প্রডিউসাররা, সেই দাদা যখন বিনি পয়সা যাচ্ছেন তখন আমরাও যাব। অরিন্দম বসন্তের দিকে ঘুরে দাঁড়ালো। নাও হে বসন্ত, ওদের নাম লিখে নাও। বসন্ত নিচু গলায় বলল, এরকম চললে তো পুরো ইউনিট সঙ্গে যাবে। যা যাবে।
পরিচালক হিসেবে তোমার যে টান ওই ছবির উপর, একটা প্রোডাকশনস বয়ের যদি সেই টান থাকে তবে বুঝতে হবে কাজটা আন্তরিক হচ্ছে। অরিন্দম দাঁড়ালো না। গাড়িটা নিয়ে স্টুডিও থেকে বেরিয়ে সামান্য অন্যমনস্ক হয়ে চালিয়ে আসছিল ট্রাম ডিপোর দিকে। টেকনিশিয়ান স্টুডিওর দরজায় কেউ চিৎকার করতেই সে ব্রেকে চাপ দিল। বীরেন্দা, অরিন্দমের প্রথম ছবির পরিচালক। কফি হাউসের আড্ডা থেকে ভদ্রলোক তাকে তুলে এনে নায়ক করেছিলেন। একসময় গোটা চারেক হিট ছবি তৈরি করেছিলেন। এখন কাজ পান না। বয়স হয়েছে 70-এর কাছে। চোখেও কম দেখেন। গাড়ির কাছে ছুটে এলেন বীরেন্দা। বিরক্ত হলো অরিন্দম। এবার 10-20 সাহায্য চাইবেন ভদ্রলোক। ইদানিং ব্যাপারটা সেই পর্যায়ে নেমে এসেছে। কৃতজ্ঞতা বোধ ক্রমশ ক্ষয়ে যাচ্ছে এই কারণে। বীরেন্দা জানালায় ঝুঁকে জিজ্ঞেস করলেন, চিনতে পারছো? বাহ, রোজ এক প্রশ্ন করেন কেন দাদা? শুনলাম তুমি এন্ট্রি 1-এ এসেছ, তখন থেকে দাঁড়িয়ে আছি। একটু আগে আরেকটা খবর শুনলাম, সত্যি? বীরেন্দার কয়েকদিনের না কামানো মুখে কৌতূহল। ধীরে ধীরে মাথা নাড়ল অরিন্দম। সঙ্গে সঙ্গে একটা শীর্ণ হাত এসে পড়ল অরিন্দমের মাথায়। আহ, দীর্ঘজীবী হও বাবা, এই না হলে মানুষ। খুব খুশি হয়েছি। একটা ছবির জন্য অত কষ্ট করতে যাচ্ছ, এ ভাবলেই বুক ফুলে ওঠে। ঠিক হ্যাঁ। বীরেন্দা হাসি মুখে ফিরে গেলেন টেকনিশিয়ানের গেটের দিকে। বাড়ি ফিরে আচ্ছন্নের মতো বসেছিল অরিন্দম। বীরেন্দা তাকে স্রেফ আশীর্বাদ করার জন্য দাঁড়িয়েছিলেন, আর সে টাকার কথা ভাবছিল। লজ্জিত হতে গিয়ে হেসে ফেলল সে শব্দ করে। মহৎ হওয়ার লোভ কার না থাকে, তার নিজের নেই? নইলে সে যাচ্ছে কেন পাহাড়ে? এই সময় চাকর এসে দাঁড়ালো দূরে। অরিন্দম বিরক্ত হলো। কি চাই? আপনার ফোন। বলে দে বাড়ি নেই। এর আগেও দুবার করেছিল, এখন শুনতে চাইছে না। শুনতে চাইছে না? রিসিভার নামিয়ে রেখে দে। চাকর চলে যাচ্ছিল। পেছন থেকে ডেকে অরিন্দম বলল, নাম বলেছে কিছু? না, একজন মহিলা। অরিন্দম চোখ ছোট করল, তারপর উঠে দাঁড়ালো। ঠিক আছে, যা, আমি দেখছি। অরিন্দম ছোট ছোট পা ফেলে টেলিফোনটার কাছে এগিয়ে গেল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের উপন্যাস বুনো হাঁসের পালক এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।